আচ্ছা দেখো, আজকে তোমাদের টেস্ট না দিয়ে আমি তোমাদের জন্য একটা এমসিকিউ ক্লাস রেখেছি, যেখানে আমরা যে ফান্ডামেন্টাল রাইটসটা পড়লাম তার উপরে আমরা কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা অ্যান্সার দেবে, যেমন চাইল্ড স্টাডিজ এর ক্ষেত্রে আমরা মাঝে মাঝে করতাম, সেরকম আজকে একটু এমসিকিউ আলোচনা করব। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেই কারণে আমরা আজকে টেস্ট না দিয়ে তোমাদের জন্য একটা এমসিকিউ সেশন বা এমসিকিউ ক্লাস তোমাদের জন্য আজকে রেখেছি। তারপরে আমাদের টপিকটা আছে মৌলিক কর্তব্য, ডিপিএসপি, খুব একটা ছোট টপিক, বেশি বড় সময় লাগবে না। তো সেটা আমরা করব। ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে যে কে রাজনৈতিক অধিকার ভোগ করে। কি মনে হয়? দেখতে পাচ্ছ? নাগরিক। স্যার, নাগরিক। নাগরিক হবে না অধিবাসী হবে? কি হবে? নাগরিক। নাগরিক হবে? শিওর? স্যার, নাগরিক ও বিদেশি উভয়ই এটাও হতে পারে। ডিটা হবে বলে মনে হচ্ছে আমার। জিটা হবে বলে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে এই যে আমি যখন পড়াচ্ছিলাম, ঠিক আছে, কি হতে পারে? কি বলছো বাবা, বলো। আচ্ছা, তাহলে অ্যান্সার অনেক রকম পাচ্ছি আমি। তাহলে প্রথমে আমি অ্যান্সারটা বলে দিই। অ্যান্সারটা হচ্ছে নাগরিক হবে। তার কারণ তোমাদের যখন সিটিজেনশিপ পড়িয়েছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম যে যারা নাগরিক হয়, মানে যারা সিটিজেন হয়, তাদেরই কিন্তু ভোটার কার্ড থাকে। আর যতক্ষণ তোমার ভোটার কার্ড থাকবে তখনই তুমি রাজনৈতিক অধিকার পাবে। রাজনৈতিক অধিকার কথাটাই মানেই হচ্ছে ভোট দেওয়ার অধিকার। কিছুদিন পরে ভোট দেওয়া রয়েছে, তো ভোট দেওয়ার অধিকার। তো ভোট দেওয়ার অধিকার সেটা কিন্তু শুধুমাত্র নাগরিকদের রয়েছে। যারা বিদেশি বলো বা অধিবাসী বলো, তারা ভারতে বসবাস করতে পারে, যে কোনো জব করতে পারে। যেমন আমরা পিও মানে পিপল অফ ইন্ডিয়ান অরিজিন, তারপরে ওসিআই কার্ড, এরা ভারতে থাকতে পারে, যে কোনো জব করতে পারে, কিন্তু ভারতের রাজনৈতিক অধিকার পাবে না। রাজনৈতিক অধিকার মানে ভোট দানের অধিকার। কারণ ভোট দিতে গেলে তোমার লাগবে কি? ভোটার কার্ড লাগবে। তাহলে ভোটার কার্ড কিন্তু সবার হবে না। ক্লিয়ার হলো না হলো না? তাহলে উত্তরটা কেন ভুল হলো বোঝা গেল? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে, ওকে। ভোট দেওয়ার অধিকার বা ধরো নির্বাচনে, ভোটে, ইলেকশনে দাঁড়ানো, ঠিক আছে, এই জিনিসগুলোকে রাজনৈতিক অধিকারের মধ্যে বলে। আচ্ছা, পরের প্রশ্ন, কোথায় দাস, শ্রমিক এবং স্ত্রীদের নাগরিক মর্যাদা দেওয়া হতো না? স্যার, প্রাচীন গ্রিস হবে। হ্যাঁ স্যার, প্রাচীন গ্রিসে হবে। প্রাচীন গ্রিসে। প্রাচীন গ্রিস। প্রাচীন গ্রিসে। হ্যাঁ, গ্রিসে কিন্তু যেসব মহিলা হতো, ঠিক আছে, যেসব মহিলা রয়েছে, তাদের কিন্তু কোনো নাগরিক হিসাবে মর্যাদা দেওয়া হতো না। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রাচীন গ্রিসে যে স্পার্টা ছিল, যাদেরকে স্লেভ বা দাস হিসেবে রাখা হতো, তাদের কিন্তু কোনো নাগরিক মর্যাদা দেওয়া হতো না। ঠিক আছে, ভেরি গুড। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? স্যার, তৃতীয় অংশে। তৃতীয় অংশে। তৃতীয় অংশে। পার্ট থ্রি। তাহলে আমরা পার্ট থ্রি পড়েছি, যেখানে আমরা মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করেছি। পার্ট ফোর আজকে আমরা পড়বো, যেখানে আমরা ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সম্পর্কে পড়বো। পঞ্চম পার্টে কি ছিল মনে আছে? পঞ্চম পার্টে কি ছিল আর ষষ্ঠ পার্টে কি ছিল মনে আছে না ভুলে গেছো? সূচনার হিসেবে বলেছিলাম, মনে আছে না? কারো মনে নেই? কেউ কারো মনে নেই? পঞ্চম পার্টে বলেছিলাম ইউনিয়ন। পঞ্চমে মৌলিক অধিকার। না, পঞ্চম পার্টে ছিল ইউনিয়ন, মানে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। ঠিক আছে, ইউনিয়ন এর মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, ঠিক আছে, তারপরে আমাদের লোকসভা, রাজ্যসভা, কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় যে পাওয়ার রয়েছে সেগুলো রয়েছে ফিফথ পার্টে। আর সিক্স পার্টে কি রয়েছে? রাজ্য, বিভিন্ন স্টেট, রাজ্যের কি রাজ্য ক্ষমতা রয়েছে, সরকারের। রাজ্যের যে ক্ষমতা কি রয়েছে, রাজ্যের যে আইন মানে বিধানসভা, সেই সব জিনিস রয়েছে ষষ্ঠ পার্টে। তাই তো? তাহলে এগুলো মনে রাখতে হবে, এক্সামের সময় যে কোনো পার্টের জিজ্ঞেস করবে কোন পার্টে কি রয়েছে।
এটা সহজ প্রশ্ন ছিল, বাকিগুলো বলতে হয়। আচ্ছা, ভারতীয় সংবিধানের কোন ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে কোন ধারায়? 25 থেকে 28 25 থেকে 28 25 থেকে 28 অপশন বি 25 থেকে 28, তাই তো? ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে 25 to 28, 25 থেকে 28 এর মধ্যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান রয়েছে। ঠিক আছে, ভেরি গুড। 20 থেকে 22 এর মধ্যে কি কি আছে? এর মধ্যে কি কি রয়েছে? 19 থেকে ছিল, 20 থেকে 22 এর মধ্যে কি রয়েছে? স্যার রাইট টু ফ্রিডম স্বাধীনতার অধিকার স্বাধীন, স্বাধীনতার অধিকার হ্যাঁ, স্বাধীনতার অধিকার। ঠিক আছে, এর মধ্যে রয়েছে স্বাধীনতার অধিকার। 29, 30 এ কি রয়েছে? শিক্ষা সংস্কৃতি সংস্কৃতি ও শিক্ষা অধিকার সংস্কৃতি ও শিক্ষা। এবার এটা শিক্ষা সংস্কৃতি না করে সংস্কৃতি ও শিক্ষা মনে কেন রাখবে? 29 এ সংস্কৃতি, 30 এ শিক্ষা। ঠিক আছে, এটা মূলত যেসব সংখ্যালঘু রয়েছে তাদের জন্য। আমি এটা বলেছিলাম মাদ্রাসার কথা। ঠিক আছে, তো সংখ্যালঘুদের জন্য এটার ব্যবস্থা রয়েছে। আর 32 থেকে 35 এর মধ্যে এটা বেসিক্যালি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার যেগুলো রয়েছে। সংবিধান হ্যাঁ এটা হচ্ছে প্রতিবিধানের অধিকার, রেমিডি যেগুলো রয়েছে, হ্যাঁ, প্রতিবিধানের অধিকার রয়েছে, এগুলো মাথার মধ্যে রাখতে হবে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কোন ধারায় ব্যক্তি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? স্যার 32 নম্বর ধারায়। 32 নম্বর ধারা 32? মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে, ঠিক করে বলো। শিওর 32? 32 নম্বর না ধারা। স্যার 32 আচ্ছা, তাহলে ঠিক আছে। 32 নম্বর ধারায় বলেছিল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। কারণ আর যদি হাইকোর্টের দ্বারস্থ হয় তখন? হাইকোর্ট কোন আর্টিকেল? 226 226, তাহলে এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা 18 নম্বর আর্টিকেল কি ছিল মনে আছে? 18 নম্বর অধিকারে কি ছিল? স্যার পদবি হ্যাঁ, উপাধি বা পদবি। উপাধি গ্রহণ, উপাধি ব্যবহার নিষিদ্ধ। ঠিক আছে, উপাধি গ্রহণ বা ব্যবহার নিষিদ্ধ। ঠিক আছে, মনে রাখতে হবে। আচ্ছা, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা কোনটির সাথে সম্পর্কিত? আর্টিকেল 14 এর মধ্যে কি রয়েছে? শোষণের বিরুদ্ধে অপশন শোষণ নয় সমতার অধিকার সমতার অধিকার, সমতার অধিকার রাইট টু ইকুয়ালিটি। ঠিক আছে, রাইট টু ইকুয়ালিটি, যে সবাই সমান, সাম্যের অধিকার সাম্যের অধিকার বা সমতার অধিকার, রাইট টু ইকুয়ালিটি, এটা হচ্ছে আমাদের সমতার অধিকার রয়েছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার আমরা একটু আগে আলোচনা করলাম, 25 থেকে 28, তাই তো? আর শোষণের বিরুদ্ধে অধিকার কত? শোষণের বিরুদ্ধে 23 24 আর সাংবিধানিক 24 আর প্রতিবিধানের অধিকার 32, 32 নাম্বার। ঠিক আছে, 32 থেকে 35 বা 32ই বলতে পারো, 32 থেকে 35। আর সমতার অধিকার এটা আমাদের 14 থেকে 18। পরে, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা সংবিধানের কোন ধারায় প্রদান করা হয়েছে? 20 20 না 19 19 তো অপশনেই নেই। 19 তো অপশনেই নেই। বিভিন্ন প্রকার অধিকার স্যার বিভিন্ন প্রকার স্বাধীনতার অধিকার যেটা ওটা তো 19 আর্টিকেলের মধ্যে সবগুলো আছে তাহলে বলো কি হবে? 21 ধারায় ভালো করে অঙ্ক কোশ্চেনটা পড়তে হবে, হতে পারে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। 21 হতে পারে একদম 21 এ বলা ছিল যে যেটা কোনো অবস্থাতে বন্ধ করা যায় না। 20 আর 21 মনে করো, যে এমার্জেন্সি সিচুয়েশনেও বন্ধ করা যায় না, যেটা হচ্ছে জীবন এবং ব্যক্তিগত সুরক্ষা। মানে তুমি যাই করে থাকো, তোমাকে কিন্তু কখনো কেউ যেন আইনি পদ্ধতি ছাড়া তোমাকে কেউ হত্যা করতে পারবে না। এটা বলেছিলাম যে আইন দ্বারা নির্ধারিত পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে
তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। আর্টিকেল 21, ওই জন্য এনকাউন্টার যেটা রয়েছে সেটা ইললিগাল, বুঝিয়ে দিয়েছিলাম। মনে পড়েছে এবার? মনে পড়েছে তো? আর হ্যাঁ কুড়িতে স্যার, আর কুড়িতে কি ছিল? যে কোনো অপরাধী যদি দোষী সাব্যস্ত শাস্তিদান ব্যবস্থা। দোষী সাব্যস্ত যদি হয় কেউ, ঠিক আছে, তখন তার কিছু যে অধিকার রয়েছে, তার কিছু সুরক্ষা রয়েছে, সেটা রয়েছে আর্টিকেল 20, যে একই শাস্তির জন্য একাধিকবার দেওয়া যাবে না, ঠিক আছে, একই অপরাধের জন্য একাধিকবার দেওয়া যাবে না, বা তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে পেশ করতে দিতে হবে, সেগুলো আমাদের 20-র মধ্যে রয়েছে। পরের, মৌলিক অধিকারগুলি হলো, জাস্টিস সিএবেল আর কি, ফিয়েবেল না সিএবেল, বলেছিলাম তো। জাস্টিসেবল না নন জাস্টিসেবল? এ হবে এ অপশন এ এ হবে জাস্টিসিয়েবল। নন জাস্টিস উভয় নয়? আমার তো মনে হচ্ছে উভয় হবে। না স্যার, মৌলিক অধিকারে তো শাস্তি দেওয়া যায় লঙ্ঘন হলে। তাহলে কি বলছো, এ হবে? কনফিউশন, এত কনফিউশন কনফিউজ হয়ে গেছে স্যার। কেন? কনফিউজ হচ্ছে, ঠিকই তো বলেছো, এত কনফিউজ কেন? মৌলিক অধিকার গুলো হলো জাস্টিসেবল, মানে যদি মৌলিক অধিকার স্যার খর্ব হয়, উভয় উভয় হবে না বাবা, উভয় কেন হবে? উভয় হতো না। আমি ওই জন্যই কনফিউশন করার জন্য তোমাদের মাথায় একটু ঢুকিয়ে দিলাম, যে তোমরা একটু কনফিউজ হও। উভয় হবে না কোনো, যেটা জাস্টিসেবল হয় সেটা কি করে নন জাস্টিসেবল হবে? তুমি ভালো, তার মানে কি তুমি খারাপ? এটা তো উভয় হতে পারে না, হয় তুমি ভালো, না হলে তুমি খারাপ। সেরকম জাস্টিসেবল মানে যার জন্য তুমি ইউ ক্যান গো টু দা কোর্ট, তুমি কোর্টে যেতে পারো, তাহলে সেটা জাস্টিসেবল। আর নন জাস্টিসেবল, ইউ ক্যান নট গো টু দা কোর্ট, তুমি কোর্টে যেতে পারো না। তাহলে মৌলিক অধিকার যদি খর্ব হয়, তুমি সরাসরি কোর্টে যেতে পারো, এবং সেটা আমাদের একদম সুপ্রিম কোর্টে যেতে পারো, তাই তো? তার মানে সেটা আমাদের জাস্টিসেবল। বোঝা গেল? কোনো ডাউট নেই আশা করি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের রক্ষক কে? মৌলিক অধিকার কে রক্ষা করে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট না সংসদ? সুপ্রিম কোর্ট। না সংসদ, ঠিক করে ভেবে বলো। না আমার মনে হচ্ছে না রাষ্ট্রপতি, স্যার, সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি সংসদ হবে না স্যার, সুপ্রিম কোর্টই হবে। স্যার সুপ্রিম কোর্ট সুপ্রিম হবে। কোর্ট হবে স্যার, সংসদ দ্বারা। সুপ্রিম কোর্ট। রক্ষা করছে তো স্যার, সুপ্রিম কোর্টই হবে। তাহলে কোনো ডাউট নেই, তাহলে সুপ্রিম কোর্ট একদম ঠিক উত্তর। এবার যদি বলে কত নম্বর আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারকে রক্ষা করতে পারে, কোশ্চেন যদি ঘুরিয়ে বলে? 32 ভেরি গুড। স্যার 12 থেকে 35 নম্বর ধারা, ওই না। তৃতীয় পার্ট না না না, সংবিধানের। একদম নয়। ব্যাপারটা আর্টিকেল সুপ্রিম 32, যে সুন্দর আর্টিকেল 32 বলে 12 থেকে 35-এর মধ্যে মৌলিক অধিকার গুলো কি কি রয়েছে, পুরো মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় রয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারকে যে রক্ষা করবে, সেটা সে আর্টিকেল 32 এর মাধ্যমে করে। বাকি 14-র মাধ্যমে বলা আছে যে মৌলিক অধিকার কি আছে। 15-তে মৌলিক অধিকার বলা আছে, 16-তে মৌলিক অধিকার বলা রয়েছে, কিন্তু সেগুলোতে যে রক্ষা নয়। রক্ষা বলতে ওই যে বললাম, তোমার দোকানে কি কি পাওয়া যায় সেগুলো একটা ব্যাপার, আর তুমি যে বিক্রি করতে পারো সেটা একটা অধিকার। কি বলছি বুঝতে পেরেছো? তো আর্টিকেল 32 এর মাধ্যমে সুপ্রিম কোর্টকে অধিকার দেওয়া হয়েছে যে মৌলিক অধিকার রয়েছে সেগুলোকে তুমি রক্ষা করো। কিন্তু তার মানে এই নয় যে সব আর্টিকেলের মাধ্যমে সে মৌলিক অধিকারকে রক্ষা করতে পারবে। কি বললাম, বোঝা গেল? কথাটা ক্লিয়ার? বুঝতে পারলাম? পরের প্রশ্ন, কোন ধারাটিকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলে ব্যক্ত করেছে? 32 নম্বর ধারা। আর্টিকেল 32, তাই তো? 32 নম্বর ধারা, যেটাকে আম্বেদকর স্যার ডক্টর হৃদয় সংবিধানের হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলছে, কারণ এটা ছাড়া আর সম্ভব নয় কিছু। ঠিক আছে, হার্ট অ্যান্ড সোল বলেছেন। বর্তমানে সম্পত্তির অধিকার হলো একটি কি ধরনের অধিকার? মৌলিক অধিকার। আইনি অধিকার। আইনি অধিকার। কেউ একজন মৌলিক অধিকার বলবে? আইনি অধিকার। কেউ একজন মৌলিক অধিকার বলবে?
মৌলিক অধিকার ছিল, কিন্তু বর্তমানে আইন অধিকার হবে। 1978 সালে ও মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। তাহলে ভুল যেন না হয় বাবা, মৌলিক অধিকার নয়, এটা বর্তমানে আইনি অধিকার রয়েছে, লিগ্যাল রাইট রয়েছে। ঠিক আছে, এটা বর্তমানে লিগ্যাল রাইটস রয়েছে। আচ্ছা, বর্তমানে যদি বলা হয় সম্পত্তির অধিকার কত নাম্বার ধারায় আছে, মনে আছে কারো? 300A। ভেরি গুড, বাহ, খুব সুন্দর, 300 নম্বর ধারায়। 300 পার্ট 12। ভেরি গুড, এরকম ভাবে পড়তে হবে। আর কত নাম্বার অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের মাধ্যমে এটাকে বাতিল করা হয়েছিল মৌলিক অধিকার থেকে? 44তম। 44তম। 44তম কত সাল? 1978। 78। 1978। ভেরি গুড। আচ্ছা, আগে সম্পত্তির অধিকার কততম আর্টিকেলে ছিল? 7 নম্বর। 7 নম্বর। 31 নম্বর। 31, 31 আর্টিকেল ছিল। 31। আর্টিকেল 31 এ ছিল। তাহলে হতে হতে ঠিক হতে হতে একটু শেষে আটকে গেল। ওকে, ঠিক আছে। আচ্ছা, ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন অধিকার প্রদান করে না? সম আশ্রয়ের অধিকার। সম আশ্রয়ের অধিকার। তো ব্যাপারটা এরকম নয় যে তুমি বলবে যে আম্বানি এত বড় ঘরে আছে, আমাকেও ওইরকম ঘর দিতে হবে, সবাইকে সমান আশ্রয় দিতে হবে, এরকম কোনো ব্যাপার আমাদের সংবিধান বলে। ঠিক আছে, সমতার অধিকার রয়েছে, ধর্মীয় স্বাধীনতার অধিকার, স্বাধীনতার অধিকার সবই রয়েছে, কিন্তু সম আশ্রয়ের অধিকার কিন্তু সংবিধান প্রদান করেনি। কোন ধারাটি অপরাধের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিকে দ্বিতীয়বার ওই অপরাধের জন্য শাস্তি পাওয়া থেকে সুরক্ষা প্রদান করে? ধারা 20। স্যার ওটা 20। 20 হবে না 21 হবে? ঠিক করে ভেবে বলো। না 20। শিওর তো? 20 হবে। না স্যার 20 হবে। 21 এ তো শিক্ষার অধিকার। 21 শিক্ষা নেই বাবা, না 21A তে শিক্ষার অধিকার, আর 21 শুধু ওটা হচ্ছে ওই জীবনের বেঁচে থাকার অধিকার ওটা। ভেরি গুড। 21 এ তে হ্যাঁ, হ্যাঁ। রয়েছে শিক্ষার অধিকার, যেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছে। 20 এর মধ্যে রয়েছে আমাদের যে কাউকে 20 অ্যাকচুয়ালি যদি বলা হয় 20 এর 2, ঠিক আছে, সাব ক্লজ, কিন্তু 20 হিসেবে মনে রাখবে, তাতেই যথেষ্ট। 20 এর 2 তে বলা হয়েছে যে একই অপরাধের জন্য একাধিকবার তাকে শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, ভেরি গুড, মনে রাখতে হবে। 21 এ আমাদের জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার। 24 কি ছিল মনে আছে? 24 24 কি ছিল? 14 বয়সী কম বয়সী শিশুদের শ্রমিক হিসেবে 14 বছরের কম শিশুদের কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত নিষিদ্ধ। করা যাবে না। ঠিক আছে, একদম। পরের প্রশ্ন কি বলেছে? সংবিধানের ভারতের সংবিধান অনুযায়ী নিচে কোন অধিকারটি সমতার অধিকারের অন্তর্ভুক্ত নয়? সমতার অধিকারের অন্তর্ভুক্ত নয় কোনটা? অপশন বি পরম সমতা। পরম সমতা কি জিনিস স্যার? বুঝতে পারলাম না। দেখি বাকিটা কি, আগে অ্যান্সার নেবো, তারপর আমি বোঝাবো। আগে অ্যান্সার দিতে পরীক্ষার পরম সময়। বি অপশন। ডি ডি। তাহলে একদম ঠিক বলছো, এটা হচ্ছে পরম সমতা। স্যার অপশন ডি। একদম না, অপশন ডি নয়, একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, আইনের সামনে সমতা, এটা তো বলাই হয়েছে আইনের চোখে সবাই সমান, আর্টিকেল 14 এর মাধ্যমে বলা রয়েছে। সুযোগের সমতা, সবাই যাতে সরকারি চাকরিতে সমান সুযোগ পায়, সেটা আর্টিকেল 16 এ রয়েছে, 16 তে রয়েছে। অস্পৃশ্যতা বিলুপ্তি আর্টিকেল 17 এ রয়েছে। কেউ কোনো উপাধি নিতে পারবে না, সবাই উপাধির দিক থেকে সমান হবে, সেটা 18 তে রয়েছে। আর 15 তে কি রয়েছে? 15 তে রয়েছে যে কাউকে কোনো মানে বৈষম্য করা যাবে না। তুমি এই হিন্দু হয়ে জন্মেছো বা মুসলিম হয়ে জন্মেছো, কোনো বৈষম্য নিষিদ্ধ, এটা 15 এ বলা রয়েছে। আর তো কিছু নেই। এবার পরম সমতা মানে অ্যাবসলিউট ইকুয়ালিটি, কথাটার মানে হচ্ছে যে সবাই সমান হবে, কোনো রকম ইকুয়ালিটি মানে কোনো রকম মানে রিজার্ভেশন থাকবে না। পরম সমতা মানে তুমি যাই করো সবাই সমান, কোনো রকমের এক্সেপশন থাকবে না। কিন্তু ভারতীয় সংবিধানে কি এরকম কোনো ব্যাপার আছে যে কোনো এক্সেপশন থাকবে না?
আছে তো, যারা এসসি এসটি হয় তাদের জন্য সংরক্ষণ রয়েছে, যারা বিভিন্ন দিক থেকে মানে মহিলা তাদের জন্য কিছু সুবিধা রয়েছে, তাদের জন্য তো কিছু মানে যাকে বলে তোমার কি বলে ওটাকে, কিছু বিশেষ সুবিধা রয়েছে, কিন্তু সেটা তো পরম সমতা নয়। কি বললাম বোঝা গেল? এই কারণে এটা হবে না। পরম সমতা বলে কোনো কনসেপ্ট আমাদের সংবিধানে নেই। ক্লিয়ার হলো এবার? না হলো না? হয়েছে? বলো। হ্যাঁ স্যার। পরেরটা বলছে জরুরি অবস্থার সময়ও কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? সহজ প্রশ্ন। জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। মেনলি অপশন 21, ডি। মেনলি 21 এর কথা বলা হচ্ছে, তার সঙ্গে 20ও রয়েছে, কিন্তু সমতার অধিকার 14 থেকে 18 এটা তোমার সাসপেন্ডেড হয়ে যায়। ধর্মের অধিকার 25 থেকে 28 সাসপেন্ডেড হয়ে যাবে। কথা বলার অধিকার আর্টিকেল 20 19 আছে, ধরো 19 আছে, 19-এ এগুলো সব আমাদের রাইটস, মানে তোমার হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, এগুলো সব সাসপেন্ডেড হয়ে যাবে। কিন্তু জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার কোনো অবস্থাতে স্থগিত করা যায় না। বলেছিলাম সুন্দর করে। আচ্ছা, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে? 25 থেকে 28। 25 to 28 25 থেকে 28, অপশন এ। 25 থেকে 28 ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে। ভীষণ সিম্পল, এ। কোনো অসুবিধা নেই। আচ্ছা, নিচের কোন ধারাটি আইনের আগে সমতা বা আইনের সমান সুরক্ষার গ্যারান্টি দেয়? সে 14 14 নম্বর ইকুয়ালিটি বিফোর ল যেটা ছিল। ইকুয়ালিটি বিফোর ল আর Option ইকুয়াল B. প্রোটেকশন অফ ল, এটা আমাদের 14। 15-তে বললাম কোনো নিষিদ্ধ, কোনো মানে বৈষম্য নিষিদ্ধ। 17-তে বললাম অস্পৃশ্যতা। 18-তে বললাম উপাধি গ্রহণ করা যাবে না। সুন্দর ব্যাপার। আচ্ছা, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা রদ করা হয়েছে? এক্ষুনি বলে দিলাম। 17 ডি। ধারা 17 বলেই দিলাম, ধারা 17-তে 17 শুধু অস্পৃশ্যতা 17 রদ রয়েছে। আচ্ছা, শোষণের বিরুদ্ধে অধিকারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? শোষণের বিরুদ্ধে অধিকারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এ অপশন ডি। এ। অপশন এ মানুষের যাতায়াত নিষিদ্ধ করা জোরপূর্বক। তার মানে শোষণের বিরুদ্ধে অধিকার কথাটার মানেই হচ্ছে মানুষের যাতায়াত নিষিদ্ধ করা এবং জোরপূর্বক শ্রম, কাউকে জোর করে খাটিয়ে নেওয়া যাবে না। কারণ দেখো, আইনের সামনে সমতা মানে আইনের চোখে সমতা, এটা তো সমতার অধিকার। সংখ্যালঘুদের যেটা আমাদের 29-30-এর মধ্যে রয়েছে, তো এর সঙ্গে শোষণের কোনো সম্পর্ক নেই, আইনের চোখে সমান, যেটা আমাদের 14-র মধ্যে রয়েছে। আর কোনো বিশেষ ধর্ম প্রচারের জন্য কর প্রদানের স্বাধীনতা, সেটা আমাদের 25 থেকে 28-এর মধ্যে রয়েছে, ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে রয়েছে। তাহলে আমাদের শাসনে মানে যাতায়াত নিষিদ্ধ জোরপূর্বক শ্রম, এটাই তো শোষণের বিরুদ্ধে অধিকারের মধ্যে পড়ে। ভেরি গুড। কোন সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার মৌলিক অধিকার করা হয়েছে? এটা বলেছিলাম। 83তম সংবিধানের সংশোধনের মাধ্যমে। হ্যাঁ, 86তম সংবিধান সংশোধন কত সাল? 2002। হ্যাঁ। 2 2019। 2019? এ বাবা, 2019 হলো নাকি? হায় হায়, 2002 গো। 2002 6 থেকে 14 মানে ক্লাস 8 পর্যন্ত। তো এটা পরিবর্তন হবে, পরিবর্তন হতে পারে। এটা হচ্ছে ক্লাস তোমার 12 পর্যন্ত করার কথা বলা হচ্ছে, ঠিক আছে? 18 বছর পর্যন্ত এটাকে 3 থেকে 18 বছর করা হবে, ঠিক আছে? মানে বাচ্চার একদম পড়াশোনা ফ্রি, এটা হতে পারে, ঠিক আছে? এবার দেখা যাক কি হয়। সংবিধানের 32 নম্বর ধারা বা লেখো নির্দেশ জারি করতে পারে কোন আদালত? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট 2 নম্বর ধারা অনুযায়ী উল্লেখ আর করেছে হাইকোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। 226 বলে দিয়েছে। আচ্ছা, এটা বলে দিয়ে, হ্যাঁ বলো, কোন অধিকারটিকে আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছে? আর্টিকেল আমরা অলরেডি বলে দিয়েছি।
ওই প্রতিকার। আর্টিকেল 32 যেটা হচ্ছে অপশন ডি। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। আচ্ছা, নিম্নলিখিত কোন রিটটি ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে? কি হবে উত্তর? অপশন বি। অপশন বি, হেভিয়াস কর্পাস। এবার জিজ্ঞেস করবে স্যার বুঝলাম না ব্যাপারটা। তার কারণ হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা কথাটার মানেই হচ্ছে ওই যে বলো হেভিয়াস কর্পাস মানে কি, যে তুমি মানে তুমি প্রেজেন্ট না থাকা অবস্থায় তোমার বিরুদ্ধে কোনো রকমের কেস চলবে না। তা বা তুমি যদি চাও মানে তোমার প্রেজেন্সে হবে না, তার মানে তোমাকে কোর্টের মধ্যে যে প্রেজেন্ট থাকতে হবে, এই যে ব্যাপারগুলো এগুলোকে ব্যক্তি স্বাধীনতা মানে, যেটা হেভিয়াস কর্পাস মানে সশরীরে হাজির হওয়া। তোমাকে সেখানে সশরীরে হাজির থাকতে হবে। তার মানে সশরীরে হাজির হওয়া মানে কি, তার মানে তুমি বেঁচে আছো, তুমি সুস্থ আছো, তোমার সামনেই সবকিছু হচ্ছে, সেটাকে তোমার ব্যক্তিগত স্বাধীনতার কথা বলা হচ্ছে। কোন রিটের অর্থ অবহিত করা? বলেছিলাম অবহিত করার মানে কো ওয়ারেন্ট। কোয়ারেন্টো, ঠিক বলছো না অন্য কিছু ব্যাপার? অপশন এ ওয়ারেন্টো। ভুলে গেছো, ঠিক আছে একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে স্যার সার্টিওরি হবে, ঠিক আছে সার্টিওরি হবে। এবার একটু বুঝিয়ে দিচ্ছি। সার্টিওরি কথাটার মানেই হচ্ছে অবহিত করা, অবহিত করা বা প্রত্যহিত হওয়া। কখন হয় সার্টিওরি? মনে করো যখন উচ্চ আদালত, ঠিক আছে, যখন বলেছিলাম যে উচ্চ আদালত যে রয়েছে সে নিম্ন আদালতের থেকে রেকর্ড চায়, যে তুমি কি করছো তার রেকর্ড দাও, যে তুমি এটা আন্ডারস্ট্যান্ড করতে পারছো। উচ্চ থেকে নিম্ন হলে সার্টিওরি, আর হচ্ছে ম্যান্ডামাস কি হয়, নিম্ন থেকে উচ্চ, তারই উল্টো। আর নিষেধাজ্ঞা কি ছিল, যে তুমি যেটা করছো তাকে বাধা দেওয়া হচ্ছিল। মনে পড়ছে জিনিসগুলো বুঝিয়েছিলাম? সার্টিওরি, ম্যান্ডামাস, খেয়াল নেই, ভুলে গেছে। যাই হোক, স্যার কি বললেন স্যার? হ্যাঁ এখানে লিখবে ম্যান্ডামাসটা একবার বলুন একটু। হ্যাঁ ম্যান্ডামাসটা কি বললাম, ম্যান্ডামাস বলেছিলাম যখন নিম্ন আদালত এটা আইডেন্টিফাই করতে পারে যে আমার এইটা হচ্ছে ভুল রয়েছে, যে আমার এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ছে না, তখন কোন এটা কাজ করে, তখন ম্যান্ডামাস কাজ করে। আগের দিন ক্লাস করেছিলে, বুঝিয়েছিলাম ম্যান্ডামাসের ব্যাপারটা, কোওরেন্টো ব্যাপারটা বুঝিয়েছিলাম। না ক্লাসটা আচ্ছা, ম্যান্ডামাস মানে যদি উল্টো হয়, নিম্ন আদালত যদি আন্ডারস্ট্যান্ড করতে পারে যে আমি এটা আমার এখতিয়ারের মধ্যে নয়, সে তখন সেই কেসটা উচ্চ আদালতের কাছে পাঠিয়ে দেয়, সেটা হচ্ছে ম্যান্ডামাস। আর নিষেধাজ্ঞা কি হয়, যখন তোমার হচ্ছে বুঝতে পারে যে যখন হচ্ছে নিম্ন আদালত কোনো একটা এখতিয়ার বহির্ভূত কাজ করছে, তখন উচ্চ আদালত নিষেধাজ্ঞার মাধ্যমে তার উপরে ম্যান্ডামাস, তার উপরে মানে প্রহিবিশন জারি করে, যে হ্যাঁ এই যে তুমি এটা করতে পারো না, তোমাকে এটাকে বন্ধ করার, এখতিয়ার বহির্ভূত কাজ, ঠিক আছে সেটা। পরেরটা, হেভিয়াস কর্পাসের সঠিক ব্যঞ্জনা, এটা তো দেখতেই পাচ্ছ, বলেই দিলাম কোনটা হবে, কি হবে? বি। স্যার বি 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 অপশন। স্যার বি, সশরীরে অবস্থান করুন। উপস্থিত করে এটাকে হেভিয়াস কর্পাস বলে। আচ্ছা, এটা একটু আর কয়েকটা কোশ্চেন আছে, এক্ষুনি হয়ে যাবে। সংবিধানের 24 নম্বর ধারায় কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয় যদি তাদের বয়স কত হয়? 14 14 বছরের কম। 14 বছর, 14 বছরের কম। 14 স্যার। বলাই আছে। সি। কোনটা মৌলিক অধিকার নয়? স্যার অপশন এ ধর্মঘট করার অধিকার। অপশন এ, ধর্মঘট করার অধিকার। কোনো মৌলিক অধিকার নয়। আচ্ছা, কোন মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে পাস করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্ধকর আইন? এ। শোষণের বিরুদ্ধে অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার। তোমরা একটু 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 ঠান্ডা মাথায় মানে স্যার সাম্যের অধিকার স্যার। সাম্যের অধিকার অপশন বি হবে। অস্পৃশ্যতা নিষিদ্ধ আইন আর্টিকেল কত?
সিম্পল প্রশ্ন, কোন আর্টিকেলের মধ্যে রয়েছে? আর্টিকেল 17। 14 থেকে 18 আর্টিকেল 17 এ রয়েছে অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি। তো আর্টিকেল 17 কার মধ্যে পড়ছে? সাম্যের অধিকারের মধ্যে পড়ছে, 14 থেকে 18 এর মধ্যে সাম্যের পড়ছে। অধিকার। তাহলে এটা সাম্যের অধিকার উত্তর হবে। কেন শোষণের বিরুদ্ধে অধিকার করতে যাচ্ছে? তবে অস্পৃশ্যতা মানে কি তাকে শোষণ করা হচ্ছে না ডিসক্রিমিনেশন করা হচ্ছে? দুটোর মধ্যে তো পার্থক্য রয়েছে, তাই না? মৌলিক অধিকারগুলো স্থগিত করার আদেশ দিতে পারেন কে? রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি তো 3টে অপশনে আছে রাষ্ট্রপতি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সি স্যার সি সর্বোচ্চ সর্বোচ্চ সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি। সর্বোচ্চ সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি স্যার। সংসদের অনুমোদন অপশন এ। অপশন এ। আচ্ছা, বি কেউ বলছো না? বি কারো মনে হচ্ছে না যে বি হতে পারে? এটাই হবে, মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি বি হবে। আচ্ছা, বি মনে হচ্ছে। ডি কারো মনে হচ্ছে? সংসদ, মৌলিক অধিকার স্থগিত করতে পারে সংসদ। তাহলে সবই তো মনে হতেই পারে। তাহলে এবার একটা কথা বলি, এখানে একটু ক্লিয়ার করো নিজেদের মাথা। কি ক্লিয়ার করতে হবে? প্রথম কথা, মৌলিক অধিকার স্থগিত করার আদেশ দিতে পারে শুধুমাত্র রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিরই ক্ষমতা রয়েছে দেওয়া, সংসদ কখনো দিতে পারে না। তার মানে সংসদ উত্তর হবে না, এটা আমাদের বাদ হলো। এবার ব্যাপার হচ্ছে রাষ্ট্রপতিকে কে অনুমোদন দিতে পারে, এটা তোমাকে প্রথম বুঝতে হবে। রাষ্ট্রপতিকে অনুমোদন বা আপনি এটা করবেন ওটা করবেন, এটা কে বলতে পারে? প্রথম কথা, সর্বোচ্চ আদালত আদালত দিতে পারে স্যার। না, এটা ভুল কথা যে সর্বোচ্চ আদালত কখনো সুপারিশ দিতে পারে। সুপ্রিম কোর্টের কোনো রাইট নেই রাষ্ট্রপতিকে কোনো রকমের সুপারিশ দেওয়া। যদি রাষ্ট্রপতি চায়, রাষ্ট্রপতিকে বলে যে আমাকে তুমি এইটার ব্যাপারে সুপারিশ দাও, যদি মানে সুপ্রিম কোর্টকে রাষ্ট্রপতি চায়, রাষ্ট্রপতি যদি সুপ্রিম কোর্টকে বলে যে তুমি আমাকে সুপারিশটা দাও, কেবল তখনই সুপ্রিম কোর্ট তাকে সুপারিশ দিতে পারে। এবার সেই সুপারিশ রাষ্ট্রপতি গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, সেটা সম্পূর্ণ রাষ্ট্রপতির ব্যাপার। বোঝা গেল? মানে রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে যেটা বলে থাকুক, নিজে তো কিছু বলতেই পারবে না। আর যদি রাষ্ট্রপতি চায়, সেই সুপারিশ রাষ্ট্রপতি নিতেও পারে, নাও নিতে পারে। কারণ রাষ্ট্রপতিকে কোনোভাবে কিছু সুপারিশ দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই। বোঝা গেল? এটা কোনোদিনই সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না। ক্লিয়ার? তাহলে এটা সুপ্রিম কোর্ট যদি কোনো কিছুতে বলে, কোনো প্রশ্নে, যে কোনো প্রশ্নে, এই প্রশ্নটা ছেড়ে দাও, যে কোনো প্রশ্ন যেখানে অপশন রয়েছে যে সুপ্রিম কোর্টের সুপারিশে রাষ্ট্রপতি সঙ্গে সঙ্গে উত্তর ক্রস করে দেবে, কারণ কখনোই সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে সুপারিশ দিতে পারে না। ক্লিয়ার করতে পারলাম? আমার আমার বলাটা ক্লিয়ার? ওকে, এবার আসি হ্যাঁ স্যার। সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি আর মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি। এবার একটা জিনিস মনে রাখবে, রাষ্ট্রপতি যে ব্যক্তি রয়েছে তাকে মানে তার কোনো ক্ষমতা নেই। আমি পরের চ্যাপ্টারটা এর পরেই শুরু করব, যে রাষ্ট্রপতির কি ক্ষমতা রয়েছে কি ক্ষমতা নেই সেটা সব আলোচনা করব। সেখানে তোমরা বুঝতে পারবে রাষ্ট্রপতি শুধু নামেই রাষ্ট্রপতি, তার কোনো ক্ষমতাই নেই। ইভেন রাষ্ট্রপতি যে তার বক্তব্যটা পেশ করে, রাষ্ট্রপতি তার বক্তব্য রাখে, তো সেই যে বক্তব্য স্পিচ, সেটাও তৈরি করে দেয় আমাদের প্রাইম মিনিস্টার যে রয়েছেন, প্রাইম মিনিস্টারের যে আমাদের হচ্ছে কি বলে নামটা বলে যায়, ওই যে সচিব, প্রাইম মিনিস্টারের যে সচিব রয়েছে, তিনি যে বক্তব্যটা লিখে দেবেন সেটাই রাষ্ট্রপতিকে পড়তে হয়। রাষ্ট্রপতি নিজের তার যদি মনে হয় যে আমি বলবো যে আমি ভালো আছি, সেটাও সে বলতে পারবে যদি না তার সচিব লিখে দেয়। কি বললাম বোঝা গেল? মানে প্রাইম মিনিস্টার যেটা বলবে রাষ্ট্রপতিকে সেই কথাটাই বলতে হবে, তার বাইরে রাষ্ট্রপতি নিজের কোনো কথাও বলতে পারবেন না। তার মানে প্রাইম মিনিস্টার তাকে টোটালি 100% কন্ট্রোল করবে। এবার ভাববে স্যার কি সংবিধান তাহলে লিখে দিয়ে গেল, এটা তোমাদের মনে হতে পারে কি তাহলে রাষ্ট্রপতি রাখার দরকারই বা কি মনে হতে পারে। এটা প্রথম থেকে ছিল না, ঠিক আছে? এটা অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা হয়েছিল 1975 সালে। কততম অ্যামেন্ডমেন্ট? 1975 সালে হয়েছিল 38তম সংবিধান সংশোধন। তাহলে প্রাইম মিনিস্টার কে ছিল, সরি তখন প্রধানমন্ত্রী কে ছিল? কারণ সংবিধান সংশোধনের যে ব্যাপারটা সেটা কে বলবে? প্রধানমন্ত্রী বলবে যে সংশোধন, তারপরে তো পার্লামেন্টে হবে। তো 1975 সালে প্রধানমন্ত্রী কে ছিল বলে ফেলো। খুব সহজ উত্তর, একজনই ছিল, ইন্দিরা গান্ধী। কারণ মহিলা,
কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কারণ তিনি মনে করতেন বাবু সংবিধান বলো ইন্ডিয়া বলো আমার বাবার সম্পত্তি, বাবা জওয়াহরলাল নেহরু ছিল তার বাবার সম্পত্তি। তো সেই কারণে তিনি এটা বলে দিয়েছিলেন। আর সেই সময় যে রাষ্ট্রপতি ছিলেন জেল সিং, ঠিক আছে, শিখ কমিউনিটি থেকে তাকে দেওয়া হয়েছিল। প্রথম ফখরুদ্দিন আলী আহমেদ ছিল, তারপরে রাজা জেল সিং ছিল। দুজনকেই পুরো ইন্দিরা গান্ধী বলতো বাবু সাইন করো, তারা সাইন করে দিত, তাদের কোনো বক্তব্য নেই। যদি সেই সময় রাষ্ট্রপতি সাইন না করতো তাহলে হতো না। তো সেই কারণে সেই অ্যামেন্ডমেন্টের পর থেকে এটা সম্পূর্ণ রাষ্ট্রপতিকে কন্ট্রোল করবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা। বোঝা গেল? তাহলে এরপরে রাষ্ট্রপতি যদি বলে যে আমার পেট খারাপ হয়েছে আমি পটি করতে যাব, তখনও বলতে হবে, মন্ত্রিসভা বলবে ঠিক আছে তুমি যাও। আর যদি বলে না যেতে হবে না, যাওয়া যাবে না, তাহলে রাষ্ট্রপতি পটি করতেও যেতে পারে। কথাটা কি বললাম বোঝা গেল? আমার কথা ক্লিয়ার না ক্লিয়ার নয়? হলো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার অপশন বি। তাহলে কথাটা হচ্ছে এটা। আমি বলতে স্যার এটা বি হবে তাই তো? একদম। বি মানে বি যে কোনো অপশন বি। পরীক্ষায় যে কোনো কোশ্চেন যদি এরকম থাকে, এখানে শুধু আমি একটা উত্তরের জন্য বললাম না, যে কোনো উত্তর যদি যেখানে বলবে রাষ্ট্রপতিকে অনুমোদন ড্যাশ অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি, চোখ বন্ধ করে যদি অপশনে মন্ত্রিসভা থাকে তাহলে লিখে দেবে মন্ত্রিসভার অনুমোদনে রাষ্ট্রপতি। যদি মন্ত্রিসভা না থাকে তখন তোমরা অ্যান্সার সংশোধ করতে পারো। কেন? কারণ সংসদেরই একটা অংশ হচ্ছে মন্ত্রিসভা। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরের চ্যাপ্টার আসবে ইউনিয়ন এক্সিকিউটিভ করাবো, ভীষণ ইন্টারেস্টিং, ঠিক আছে, একদম মিস করবেন। চলো আজকে লাস্ট প্রশ্ন। কোন মৌলিক অধিকার অনুযায়ী স্যার এই কোশ্চেন গুলো গ্রুপে দেবেন তো স্যার? অবশ্যই পুরো পিডিএফ আমি দিয়ে দেবো, ঠিক আছে, পিডিএফ দিয়ে দেবো, গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কোন মৌলিক অধিকার অনুযায়ী শিখরা কৃপান বহন করতে পারে? অপশন বি। ধর্মীয় স্বাধীনতার অধিকার, ঠিক আছে। এবার এখানে একটু বলে দিই যে নিরস্ত্রভাবে সম্মেলনের কথা বলা হয়েছে আর্টিকেল 19 নাম্বার ধারায় বলা হয়েছে যে কোনো সংঘ বা সমিতির মধ্যে তুমি নিরস্ত্রভাবে করতে পারো। কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকারে বলা রয়েছে, এবং শিখরা কি করে তাদের কৃপানকে তাদের কালচারের একটা অংশ মনে করে, সেই কারণে তারাই একমাত্র সশস্ত্র সমাবেশ করতে পারে। কি বললাম বোঝা গেল? সেই কারণে এটা ধর্মীয় স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? পুরোপুরি বোঝা গেল? প্রশ্ন উত্তর আলোচনা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার কৃপানটা একবার বলে দেন না, কৃপানটা বুঝতে পারলাম না। কৃপান মানে শিখদের যে ওই যে তরোয়ারি থাকে না, জো বলে সো নিহার সত শ্রী আকাল, তরোয়ারি নিয়ে যায় না শিখরা, সেটাকে কৃপান বলে। অ্যাকচুয়ালি গুরু গোবিন্দ সিং শিখদেরকে প্রোটেকশনের জন্য 5টি ক ধারণ করতে বলেছিল, 5টি ক। এবার এটা অ্যাকচুয়ালি হিস্ট্রিতে তোমাদের যারা জানো, কাড়া কাংড়া মানে ওই যে হাতে বালা পরে, মাথায় যে কেস রাখে, ঠিক আছে, এরকম 5টে জিনিস ধারণ করতে বলেছে, ঠিক আছে। এই জন্য গুরু গোবিন্দ সিং এর এ অনুযায়ী শিখরা দেখবে শিখদের সবার টাইটেল সিং হয়, যত ছেলে হয় তাদের টাইটেল সিং হয়, আর মেয়েদের টাইটেল কর হয়, ঠিক আছে, কারণ এটা গুরু গোবিন্দ সিং এর অর্ডার অনুযায়ী, ঠিক আছে। একটা হিস্ট্রিতে রয়েছে, শিখদের হিস্ট্রি রয়েছে, যদি কেউ পড়ে থাকো জানবে, আর না পড়ে থাকলে একটু ছোট্ট করে বলে দেবে। এতটুকু মানে এই ক্লাসে এতটুকুই বলতে পারবো, এর বাইরে আমি বলতে পারবো কিন্তু এই মুহূর্তে সময় নেই। ক্লিয়ার হয়েছে সবার? বলো। হ্যাঁ স্যার। স্যার নেক্সট দিনে কি পড়াবেন বললেন আরেকবার রিপিট করুন এখনো ক্লাস একবার। আছে, এখনো ক্লাস আছে, এখনো ক্লাস হবে। আচ্ছা, এখনো ক্লাস হবে যেটা আমি করাবো। তারপরের দিন হবে আমাদের ইউনিয়ন এক্সিকিউটিভ, মানে পার্ট 5 হবে। আমরা আজকে পার্ট 4 করবো, ছোট অংশ হয়ে যাবে, আজকে কমপ্লিট হয়ে যাবে সেটা, কারণ ছোট অংশ আছে। পার্ট 5 আমরা পরের দিন করবো সেটা। আচ্ছা, তোমরা হচ্ছে স্যারকে পাঠিয়ে দেবো, তোমরা ওখানে পেয়ে যাবে। যদি না পাও তাহলে আমার নাম্বার আছে, আমার নাম্বারটা আছে, মেসেজ করবে, আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো বলো। স্যার হ্যাঁ বলো। আভ্যন্তরীণ সেনা অভ্যুত্থান মানেটা কি একটু বলবেন? আচ্ছা, ভেরি গুড, ভালো কথা। আর্টিকেল 352, ঠিক আছে, আর্টিকেল 352 নাম্বার ধারার মাধ্যমে আমাদের ন্যাশনাল এমার্জেন্সি জারি করা যায়, জাতীয় জরুরি অবস্থা জারি হয়, ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সি হয়। এবার এই ন্যাশনাল এমার্জেন্সি যে হয় সেটা দুটো কারণে হতে পারে। প্রথম কারণ, যদি বাইরে থেকে কেউ অ্যাটাক করে, সেটাকে বলা হয় এক্সটার্নাল এগ্রেশন, মানে বাইরে থেকে অ্যাটাক করলো, পাকিস্তান অ্যাটাক করলো, চীন করলো,
এটাকে বলে এক্সটার্নাল এগ্রেশন, বাইরে থেকে কেউ অ্যাটাক করেছে। অথবা ইন্টারনাল ডিস্টারবেন্স, মানে দেশের মধ্যে খুব গন্ডগোল শুরু হয়েছে, যে সরকারকে বলছে বিজেপি হাটাও, বিজেপি হাটাও, তৃণমূল হাটাও, এই হটাও, সেই হাটাও থাকে। তাহলে কি, বাইরের কেউ নয়, কিন্তু দেশের মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে। তাহলে এই দুটো কারণের জন্য ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা যেতে পারে। কি বললাম, বোঝা গেছে? তো সে তার মধ্যে এইটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স। তাহলে এর আগে আমাদের এক্সটার্নাল এগ্রেশনের কারণে জওহরলাল নেহরুর সময় একবার 1962 সালে, 1971 সালে ইমার্জেন্সি হয়েছে, আর ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে ইন্দিরা গান্ধী 1975 সালে করেছে। ক্লিয়ার হলো? ক্লিয়ার তো? বলো। হ্যাঁ স্যার, এই আপনার এই মৌলিক অধিকার স্থগিতকরণ যে অংশটা আছে, ওখানে এক জায়গায় বলা আছে যে আভ্যন্তরীণ সেনা অভ্যুত্থানের কারণে জরুরি অবস্থা স্থগিত হয় না। আর ওটারই একদম শেষ লাইনে আবার বলা আছে রাষ্ট্রপতি জরুরি অবস্থা বলবৎ থাকাকালীন 19 নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতা অধিকারগুলি স্থগিত রাখতে পারেন। মানে দুটো এক জায়গায় হ্যাঁ মানে স্থগিত হয় না, আবার এক জায়গায় স্থগিত হচ্ছে। এই জায়গাটা একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছে, কখন হয় আর কখন হয় না 19 নম্বর ধারা। বুঝিয়ে দিচ্ছি এবার, তাহলে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। যখনই এক্সটার্নাল এগ্রেশন হবে, তখন কি হবে, সমস্ত মৌলিক অধিকার খর্ব হয়ে যাবে। ঠিক আছে, মৌলিক অধিকার সব খর্ব হয়ে যাবে, কিন্তু 20 এবং 21 নাম্বার ধারা খর্ব হবে না, এই দুটো চালু থাকবে। এর বাইরে যত আছে সব তোমার বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে হয়, তখন সেখানে 19, 20 এবং 21 এই তিনটে তোমার খর্ব হবে, মানে এই তিনটে চালু থাকবে, বাকি সব বন্ধ হয়ে যাবে। এবার বোঝা গেল ব্যাপারটা? আর্টিকেল গুলো মনে পড়ছে? হ্যাঁ স্যার, বুঝতে। এই হচ্ছে ব্যাপার। তাহলে 20, 21 কোনো অবস্থাতেই খর্ব হবে না, কিন্তু মানে 19, 20, 21 যদি ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণে হয়, তখন 19, 20, 21 খর্ব হবে। এই ব্যাপার। ব্যাস, করে নেবে। আমি স্যারকে পাঠিয়ে দেবো, যদি না পাও বা কোনো ডাউট থাকলে আমার নাম্বার দেওয়া রয়েছে, আমাকে মেসেজ করবে, আমি পাঠিয়ে দেবো। এবার চলো, আমরা অলরেডি পার্ট 3 পড়ে নিয়েছি খুব ভালোভাবে, আমরা সুন্দরভাবে পার্ট 3 আমাদের ভালো লেগেছে, পড়েছি, এমসিকিউ আলোচনা করেছি, কারণ এটা ক্লিয়ার করাটা খুব দরকার ছিল বলে আমি মেরে দিলাম। পরের দিন তোমাদের পার্ট 3 পার্ট 4 থেকে একসাথে প্রশ্ন থাকবে, এক্সাম দিয়ে দেবে। ঠিক আছে, তো যেরকম মক টেস্ট হয় দেবে। আজকে আমি আলোচনা করলাম এই কারণে, কারণ এটার এমসিকিউ যতক্ষণ না আলোচনা হবে, টপিকটা কিন্তু 100% ক্লিয়ার হবে না। সেই জন্য আমি এটাকে আজকে আমাদের আলাদা করে দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো। হ্যাঁ, এই জন্য বুঝতে অনেক মানে অসুবিধা ছিল। হ্যাঁ, প্রয়োজনীয় জিনিস। তাহলে ক্লিয়ার হয়ে গেল প্রবলেম। এবার আমি তোমাদের আরেকটা মাঝখানে এরপরে ক্লাস নিয়ে নেবো, যেখানে প্রথম থেকে যতটা হয়েছে এমসিকিউ আলোচনা করে দেবো, সেখানে আবার কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে, আমি মাঝে মাঝে করে দেবো, প্রয়োজন অনুযায়ী জানি তোমাদের কোন জায়গায় ক্ল্যারিটি দিতে হবে, আমি দিয়ে দেবো, কোনো চাপ নেই। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পার্ট 3 কমপ্লিট করে নিয়েছি, এবার আমাদের পরের পার্ট 4। তো পার্ট 4 এ রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, যেটাকে আমরা বলি ডিপিএসপি, মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। মানে প্রত্যেক যে রাজ্য সরকার রয়েছে, সেই রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি এই এই কাজগুলো করো, তাহলে তোমার একটা প্রজা কল্যাণকর রাষ্ট্র বা জনকল্যাণকর রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা হবে। এবার দেখো, বুঝতেই পারছো যে কাউকে কোনো রাজ্যকে যদি আদেশ দেওয়া হয়, সে রাজ্য সেটা মানতে পারে, নাও মানতে পারে। ঠিক আছে, তো সেই কারণে এটা হচ্ছে নন জাস্টিসেবল। কোনো রাজ্য যদি বলে মানবো তো মানবো, আর কোনো রাজ্য যদি বলে মানবো না তো মানবো, এই জন্য এটা নন জাস্টিসেবল। ওই জন্য দেখবে ডিপিএসপির মধ্যে যা আছে সেগুলো পালন কোনো রাজ্যই করে না। ঠিক আছে, কিন্তু কোনো রাজ্য যদি চায় করতেই পারে, কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে সেই রাজ্যের উপর। কিন্তু এর জন্য তুমি কোর্টে যেতে পারবে না, সেই জন্য নন জাস্টিস। এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, এই ধারণাটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আয়ারল্যান্ডের সংবিধানের আর্টিকেল 14, এটা বাদ দাও, এটা পুরো একদম মাথা খারাপ হয়ে যাবে, এই লাইনটার দরকার নেই। কারণ আয়ারল্যান্ডের আর্টিকেল 45 এ আছে, সেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে নয়, এটা পুরো ভুল হয়ে যাবে, এই জন্য এটা বাদ দেবে। এই লাইনটা আমি কেটে দিচ্ছি এখন, তোমাদের যখন নোটস পাবে এই লাইনটা পড়ার দরকার নেই। ঠিক আছে, তো আয়ারল্যান্ডের সংবিধান থেকে আমরা এই ধারণাটা নিয়েছি যে আমাদেরও বাবু এরকম একটা ডিপিএসপি থাকে। তো ডিপিএসপি কি, রাষ্ট্রের শাসকদের প্রতি কেন্দ্রীয় সরকারের নির্দেশ, মানে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে কিছু নির্দেশ দেয়, এই করো সেই করো, এই ব্যাপার। খুব ভালো খবর। এবার যখন মূল সংবিধান হয়েছিল, যখন আমাদের মূল সংবিধান ছিল,
1949 সালে যখন আমাদের সংবিধান কার্যকরী হয় তখন কিন্তু 13টা ডিপিএসপি ছিল, ঠিক আছে, 13টা ডিপিএসপি ছিল, কিন্তু বর্তমানে ডিপিএসপির সংখ্যা 19টা হয়ে গেছে। এখন আর 13টা নেই, এখন 19খানা ডিপিএসপি হয়ে গেছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। ভালো খবর, আমরাও খুশি, ঠিক আছে। তো ভালো হয়েছে 19টা। তো এই যে প্রথমে যে সংবিধানের মধ্যে যে ডিপিএসপি থাকবে, এরা একটা কমিটি, বিভিন্ন কমিটি সুপারিশ করে। যেরকম আমরা রাজ্য পুনর্গঠন করেছিলাম, সেখানে কমিটি পড়েছিলাম জেভিপি কমিটি, তারপরে আমাদের হচ্ছে সাহ কমিটি, তারপরে আমাদের ভাষাভিত্তিক কমিটি কি ছিল, যার ফলে আমাদের যে রাজ্য পুনর্গঠন হলো 1956-এ, মনে আছে কমিটির নাম কি ছিল? 1956 সালে কোন কমিটির সুপারিশ অনুযায়ী আমাদের রাজ্য পুনর্গঠন হয়েছিল ভাষাভিত্তিক, মনে পড়ে? সাহ কমিটি, তাই তো? যাই ভুলে কাজপালা হয়ে গেছে, পড়তে হবে আরেকবার, একবার রিভিশন করে দেবে। তো যাই হোক, তো ভারতে সে সময় আচ্ছা স্যার। হ্যাঁ, তো সাপ্রু কমিটির সুপারিশ অনুযায়ী এই ডিপিএসপি গুলো ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছে, 13টা ডিপিএসপি অ্যাড করা হয়েছে। এরপরে আমাদের আরো 6টা ডিপিএসপি অ্যাড করা হয়, ঠিক আছে। সেই 6টা ডিপিএসপির মধ্যে 1942 সালে 1942 সালে 3টে ডিপিএসপি অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তাহলে 13-র সঙ্গে 6 যোগ করলে 19, তারপরে আবার 2002 সালে তখন আবার অ্যাড করা হয়েছিল। আমি আস্তে আস্তে বলে দেবো যে কিভাবে হলো। মনে রাখবে 1942 সালে আরো 3টে হয়েছিল। প্রথমে আর্টিকেল গুলো আসবে, কোনটা কবে আমি এর পরে আর্টিকেলের মধ্যে লেখাবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের মৌলিক অধিকার মানে রাষ্ট্র নির্দেশাত্মক নীতি অনেক রকমের আছে, অনেকগুলো আর্টিকেল আছে, মানে 19টা রয়েছে ডিপিএসপি, কিন্তু 19টার বিভিন্ন টাইপ রয়েছে। কিছু কিছু নির্দেশমূলক নীতি রয়েছে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য, কিছু নির্দেশমূলক নীতি রয়েছে অর্থনৈতিক আদর্শের সাথে, কিছু রয়েছে শাসন ব্যবস্থা সংক্রান্ত, কিছু শিক্ষা সংস্কৃতি, আর কিছু আন্তর্জাতিক সম্পর্কের জন্য। মানে সামাজিক ন্যায় প্রতিষ্ঠানের জন্য বলেছে যে সবাই যেন সমান চাকরি পায়, মানে সবাই যেন সমান বেতন পায়, সবাই কোনো কাজের জন্য যেন হচ্ছে সমান বেতন দেওয়া হয়, বা সমাজে প্রত্যেকে যেন সমান বিচার পায়, তাহলে সেগুলো সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। মানে টাইপ হচ্ছে এরকম, এর মধ্যে কিছু ডিপিএসপি রয়েছে। কি বললাম, বোঝা গেছে? তাহলে এইভাবে আমাদের ডিপিএসপি রয়েছে। তাহলে এই যে 13 কি কি রয়েছে আমি একটু আলোচনা করি, কি কি ডিপিএসপি রয়েছে। প্রথমত আর্টিকেল 36, দেখো 35-এ আমরা শেষ করেছি মৌলিক অধিকার। 36-36-এ কি রয়েছে? ডেফিনেশন, যে মৌলিক অধিকার মানে ডিপিএসপি বলতে আমরা কি বুঝি, তার একটা ডেফিনেশন দিয়ে রয়েছে, কোনো ডেফিনেশন করার দরকার নেই। আর্টিকেল 37 বলছে এর প্রয়োগ, কোথায় কোথায় ডিপিএসপি কে প্রয়োগ করা হয়। তাহলে এগুলো শুধু ডেফিনেশন কি, অ্যাপ্লিকেশন কি, সেই হিসাবে মনে রাখতে হবে, ঠিক আছে। এর বাইরে আর কিছু নয়, এখানে পড়াটা খুব কম, সেই জন্য কম টাইমেই আমরা করবো আজকে। এবার আমরা ঢুকে যাচ্ছি আর্টিকেল 38, ঠিক আছে। এবার এই যে বললাম সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, এই যে বললাম সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সংক্রান্ত নীতি, এর প্রথম আর্টিকেল হচ্ছে আর্টিকেল 39, ঠিক আছে। তাহলে আমি এখানে পাশে লিখে দেবো সামাজিক ন্যায় প্রতিষ্ঠানের সঙ্গে কোন আর্টিকেল রয়েছে। তাহলে আর্টিকেল 39 এটা কিন্তু সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত। কি বলেছে? বলেছে যে অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্র এমন নীতি অনুসরণ করবে যাতে নারী পুরুষ সকলের জন্য জীবিকা অর্জনের ব্যবস্থা করা, যে যাতে কোনো মেয়ে বলো বা কোনো ছেলে বলো প্রত্যেকেই যেন কোনো না কোনো কাজ করে টাকা জীবিকা অর্জন করে বেঁচে খেয়ে থাকতে পারে, ঠিক আছে। সকলের জন্য যেন জীবিকা থাকে, রাষ্ট্রকে এমন ব্যবস্থা নিতে হবে যেন নারী পুরুষ সকলেই জীবিকা অর্জন করতে পারে। যে আমি শুধু মেয়েদের ছেলেদের জন্য কাজ রাখতে রেখেছি, মেয়েদের জন্য কোনো কাজ নেই, সেরকম যেন না, ঠিক আছে। এর সাথে সাথে আরেকটা কি বলেছে আর্টিকেল 39, বলেছে নারী পুরুষ সমান কাজের জন্য যেন সমান বেতন পায়, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। এরকম নয় যে কোনো হচ্ছে মানে একটা কাজ সেম কাজ বলেছে, সেই কাজের জন্য একটা মেয়ে যে কাজ করছে ছেলেরা আলাদা স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু ওই যে বললাম যা এখানে আর্টিকেল থাকবে সবই নন জাস্টিসেবল, মানে আমি যদি ডিসক্রিমিনেশন করি, যেখানে যদি মেয়ে কাজ করে মেয়েকে কাজের জন্য 100 টাকা দেবো, ছেলেকে কাজের জন্য 150 টাকা দেবো, আমি দিতেই পারি। কেন দিতে পারি? কারণ পুরো আর্টিকেল গুলো আমাদের ডিপিএসপির মধ্যে রয়েছে। ফলে এগুলো কোনো রাষ্ট্র যদি চায় ফলো করতেও পারে, রাষ্ট্র যদি চাও নাও করতে পারে। কি বললাম কথাটা?
প্রথমেই এই জন্য স্যার এগুলো তো হয় না কারণ রাষ্ট্র মানেনি, সেই জন্য হয় না। ঠিক আছে, আর্টিকেল 39 বলেছে যেমন ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, সমান কাজের জন্য যেন সমান বেতন পায় বলা রয়েছে। এছাড়া আরো বলা রয়েছে যে দেখতে হবে রাষ্ট্রকে এমন ভাবে যেন যে টাকা পয়সা ধন সম্পদ যেসব রয়েছে, যে টাকা পয়সা বা ধন সম্পদ যেটা রয়েছে সেটা যেন কিছু মুষ্টিমেয় ব্যক্তির হাতে না থাকে। তাহলে এটা তো রাষ্ট্র খুব পালন করে নাকি না করে না? পালন করে? করে না করে না। করে না, করে না করে না করে না। করে না স্যার। ব্যাস, তার মানে এটাও ওই যে বললাম ডিপিএসপির মধ্যে কিন্তু এখানে অর্ডার দেওয়া রয়েছে যে রাষ্ট্রকে সচেষ্ট হতে হবে যাতে সবাই যেন জীবিকা অর্জন করতে পারে, টাকা পয়সা যেন কিছু লোকের হাতে না থাকে, সবার হাতে যেন থাকে, সমান কাজের জন্য যেন সমান বেতন পায়। এবার রাজ্য মানে না, সেই জন্য হয় না। ঠিক আছে, তাহলে এটা আমাদের অর্থনৈতিক এটা আমাদের সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মধ্যে এটা আমাদের পড়ে যাচ্ছে। ঠিক আছে, সরি 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 সরি, ও আমি আর 38 ছেড়ে দিলাম না। ওহো সরি, আচ্ছা সরি, দাঁড়াও, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে অর্থনৈতিক আদর্শের সাথে সম্পর্কিত আর্টিকেল 39। আমি তো 39 পড়িয়ে দিলাম, 38 কোথায় পড়ালাম? 38 বলেছে যে জনকল্যাণের স্বার্থে রাষ্ট্র এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলবে যার দ্বারা জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা। এখানে বলেছে সবাই যেন, রাষ্ট্রকে এমন কিছু নীতি নিতে হবে যাতে সবাই যেন সামাজিকভাবে, রাজনৈতিক দিক থেকে এবং অর্থনৈতিক দিকে ন্যায় প্রতিষ্ঠা পায়। তাহলে এটা কি কখনো হয়? কখনো হয় না। তাহলে এটা হচ্ছে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সংক্রান্ত নীতি, আর্টিকেল 38। ঠিক আছে, তাহলে এটা আমাদের 38 পড়ছে। অর্থনৈতিক আদর্শ আর্টিকেল 39 এর মধ্যে পড়ছে। এবার দেখো 39A, এই যে আর্টিকেলটা বললাম, পরেরটা আছে যে সকল নাগরিকদের জন্য সমান ন্যায় বিচার এবং দরিদ্রদের বিনামূল্যে আইনি সুবিধা প্রদান। কেউ যদি তোমার টাকা না থাকে, তুমি কোর্টে গিয়ে বলতে পারো আমার টাকা নেই, আমাকে উকিল দাও, তাহলে তোমাকে উকিল দেবে। বিশেষ করে মেয়েদেরকে তো দেবেই। ঠিক আছে, এসসি এসটি হলে তাদেরকেও দেবে, ছেলেদেরকে দেবে না। তুমি যদি চাও বিনামূল্যে আইনি সুবিধা চাইতে পারো, কিন্তু ব্যাপার কি, সরকারি উকিল কি আর তোমাকে জেতানোর জন্য করবে? সে বলবে হ্যাঁ ঠিক আছে দেখছি চলছে, এবার সে তোমার অন্য দিক দিয়ে পয়সা নিয়ে তোমাকে হারিয়েও দিতে পারে। ঠিক আছে, তো কিন্তু তুমি যদি ডিমান্ড করো তোমাকে কিন্তু বিনামূল্যে আইনি সুবিধা দিয়ে দেবে, সরকারি পক্ষের উকিল দিয়ে দেবে, তাদের কোনো দায় দায়িত্ব নেই। ঠিক আছে, তো এটাও আমাদের রয়েছে অর্থনৈতিক আদর্শের মধ্যে 39, পরে 39A। তাহলে 39A এটা কিন্তু মূল সংবিধানে ছিল না। ঠিক আছে, এটাকে অ্যাড করা হয়েছে কবে? এটাকে অ্যাড করা হয়েছে 1976 সালে, 1976, 1976 সালে এটাকে অ্যাড করা হয়েছে। 42তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যা অ্যাড হবে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই 39 এ এটাকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, 39 আগে থেকে ছিল। যখনই দেখবে সাইডে এ যুক্ত হয়েছে 39A, পরে আবার দেখবে 43A, তারপরে পাবে 48A, যখনই দেখবে এক্সট্রা এক্সটেন্ডেড কিছু এক্সট্রা কিছু ঢুকছে এই হিসাবে, তার মানে দেখবে সেগুলো পরে অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের 39A রয়েছে, সকল নাগরিকদের জন্য সমান ন্যায় বিচার এবং বিনামূল্যে আইনি সুবিধা প্রদান। তাহলে এটা আমাদের কোন আর্টিকেলের মধ্যে, কোন এর মধ্যে রয়েছে? অর্থনৈতিকের মধ্যে রয়েছে। ঠিক আছে, এবার দেখো 40 আছে যে রাষ্ট্র গ্রাম পঞ্চায়েত গঠনে উদ্যোগী হবে। দেখো আমাদের প্রত্যেকের গ্রাম পঞ্চায়েত রয়েছে, কিন্তু এই গ্রাম পঞ্চায়েত কিন্তু প্রথম থেকে ছিল না। রাজস্থানে প্রথম গ্রাম পঞ্চায়েত হয়েছিল, কিন্তু কারণ সেখানে লোকেরা সরপঞ্চে বিশ্বাসী। কিন্তু আমাদের সব রাজ্যে যে গ্রাম পঞ্চায়েত থাকবে, পঞ্চায়েত হবে, সেটা কিন্তু 1992 সালে 73তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সংশোধন হয়েছিল, তারপরে এটাকে ম্যান্ডেটারি করা হয়। তার আগে কিন্তু সব জায়গায় ছিল না পঞ্চায়েতি ব্যবস্থা। ঠিক আছে, তো যাই হোক, ডিপিএসপির মাধ্যমে প্রথম কিন্তু গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছিল আর্টিকেল 40। তাহলে এটা আমাদের কোথায় ঢুকবে? এটা আমাদের যে ডিপিএসপির বললাম কোথায় ঢুকবে, এটা আমাদের শাসন ব্যবস্থার মধ্যে ঢুকবে, আর্টিকেল 40। 40 এর মধ্যে ঢুকবে যে রাষ্ট্র গ্রাম পঞ্চায়েত গঠনের জন্য উদ্যোগী হবে। ঠিক আছে, এবার বলেছে 41 কি বলেছে? রাষ্ট্র যতটা সম্ভব জনগণের কর্মের অধিকার, শিক্ষার অধিকার রক্ষার্থে সচেষ্ট হবে। যে আছে সবাই কাজ পায়, সবাই শিক্ষা পায়, দেখবে, এবং কিছু বিশেষ পরিস্থিতিতে যদি বেকার হও, এই যে বেকার ভাতা দিচ্ছে, অসুস্থতার জন্য অঙ্গহানি হয় বা কাজ করতে গিয়ে হাত কেটে গেল, পা কেটে গেল, সাহায্য পাওয়ার অধিকার, মানে রাইট টু ওয়ার্ক। তুমি কাজ করতে যাবে, সবাই যেন কাজের অধিকার পায়, হ্যান পায়, সেই পায়। ঠিক আছে,
রাইট টু ওয়ার্ক, এটা সবসময় আমাদের রাষ্ট্র যেন সচেতন হবে। তাহলে এটা আমাদের কোনটার মধ্যে পড়বে? আর্টিকেল 41 আমাদের পড়ে যাবে অর্থনৈতিক আদর্শের মধ্যে। আর্টিকেল 41 এটা আমাদের পড়ে যাবে এই অর্থনৈতিক আদর্শের মধ্যে। কেন? কারণ এর মাধ্যমে সে যেন অর্থ পায়। 41, ওকে। এবার 42 কি বলেছে? কর্মক্ষেত্রে মানসিক এবং ন্যায়ের পরিবেশ এবং গর্ভবতী মহিলাদের জন্য সুযোগ সুবিধা প্রদান। 42 দেখবে যেসব প্রেগনেন্ট মহিলারা থাকে তারা যদি কোনো জায়গায় কাজ যায় তাদের জন্য ওই ছুটি দেয়, সরকার ছুটি দিয়ে থাকে। প্লাস তার সাথে সাথে কর্মক্ষেত্রে মহিলাদের যে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হতে হয় যে এই কাজ করতে হবে, সেটা যেন না হয়, যেন কর্মক্ষেত্রে ন্যায়ের পরিবেশ থাকে, মানসিক দিক থেকে বা শারীরিক দিক থেকে তাকে যেন মানে শোষণ না করা হয়, ঠিক আছে? সেই অধিকারগুলো কিন্তু আর্টিকেল 42 এর মাধ্যমে বলা রয়েছে। প্লাস গর্ভবতী মহিলারাও যেন কাজ করার সুযোগ পায়, সেই সময় তাদের বিশেষ সুবিধা বা রেস্টের ব্যবস্থা, বা বাচ্চা যদি থাকে সে বাচ্চাকে রাখার জন্য একজন লোককে রাখা হবে, ঠিক আছে? আর গর্ভবতী যে মহিলা রয়েছে সে যেন কাজ করে বাচ্চা সহ, এগুলো দেখা হবে। আর্টিকেল 42 এটাও কিন্তু অর্থনৈতিকের মধ্যে পড়ছে। 42 এটাও কিন্তু অর্থনৈতিক আদর্শের মধ্যে পড়েছে, ঠিক আছে? 43 বলছে ক্ষুদ্র এবং কুটির শিল্পের যথাযথ উন্নতি করা এবং শ্রমিকদের জীবন ধারণের জন্য যেন ন্যূনতম মজুরি দেওয়া হয়। যে একটা কাজ হচ্ছে তার জন্য একটা যেন ন্যূনতম যেন ওয়েজ থাকে, মিনিমাম যেন একটা ওয়েজ থাকে, ঠিক আছে? আর্টিকেল 43। এবার দেখো 43 এর এ, তার মানে 43 এর এ মানে আগে ছিল না, পরে অ্যাড হয়েছে কবে? 1976 সালে, 1976 এ এটাকে অ্যাড করা হয়েছে, যে শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ। এটা আমরা জানি, ওই যে ট্রেড ইউনিয়ন করা হয় আজকের দিনে, দেখবে সব শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করে, শ্রমিকদের ইউনিয়ন হয়। তাহলে এই ট্রেড ইউনিয়নের ব্যাপারটা কিন্তু আর্টিকেল 30 মানে 43 এ তে করা হয়েছে, ট্রেড ইউনিয়ন, ঠিক আছে? এটা আগে ছিল না। তাহলে এই 43 এর এ, এগুলো সব কোনটার মধ্যে পড়ছে? অর্থনৈতিক আদর্শের মধ্যে পড়েছে। 43 এর এ, ওকে। এবার 44 সিম্পল কি বলেছে? যে 44 বলেছে যে রাষ্ট্রের সকল নাগরিকদের জন্য একই আইনি ব্যবস্থা, ইউনিফর্ম সিভিল কোড। তুমি হিন্দু হও মুসলিম হও সবার জন্য যেন একই সিভিল কোড হয়ে থাকে। কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো রাজ্যই করতে পারেনি, বা এই করার জন্য কিছুদিন আগে চেষ্টা করেছিল, কিন্তু সবার একটা গন্ডগোল, মুসলিমদের মধ্যে অসন্তোষ, খ্রিস্টানদের মধ্যে অসন্তোষ, কারণ মুসলিমরা বলবে না আমরা 3 তালাক আমরা চালিয়ে যাব, ঠিক আছে? তো বিভিন্ন রকম ব্যাপার আছে, আমরা শরিয়া কানুন করব, আমরা কেন মানবো, হ্যান ত্যান এই ব্যাপার রয়েছে। তো সরকার এটা করতে চেয়েছিল, কিন্তু অনেক জায়গায় অনেক রকম সমস্যা। কিন্তু উত্তরাখণ্ডে প্রথমবার ইউনিফর্ম সিভিল কোড কিন্তু চালু করা হয়েছিল, কিন্তু তার ওটাকে পাইলট প্রজেক্ট বলা হয়। পাইলট প্রজেক্ট মানে কোনো একটা প্রজেক্ট যেটা চালু করার আগে কোনো একটা বিশেষ জায়গায় চালু করে দেখা সেটা সফল হচ্ছে কিনা, যদি সফল হয় তখন সেটা সব জায়গায় হয়। তো এটা হয়েছিল উত্তরাখণ্ডে, কিন্তু সেভাবে সফল না হওয়ার জন্য এটা চালু হয়নি, নাহলে কিন্তু চালু হয়ে যেত, ঠিক আছে? তো যাই হোক, হয়নি, ভালো খবর। তো হলে ভালো হতো, কিন্তু হয়নি যখন আর কিছু করার নেই। তাহলে এটা আমাদের সকল নাগরিকদের জন্য একই আইনি ব্যবস্থা, আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড। একটু গেস করে বলো তো এটা কোনটার মধ্যে পড়বে? এটা গেস করে বলো কোনটার মধ্যে পড়তে পারে? শাসন ব্যবস্থা ভেরি সংস্কার। গুড, শাসন ব্যবস্থার সংস্কারের মধ্যে পড়বে 44। তাহলে আইডিয়াটা হয়ে যাচ্ছে সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে 45 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত বালক বালিকাদের আবশ্যিক এবং অবৈতনিক শিক্ষা, ফ্রি এবং কম্পালসারি এডুকেশন রয়েছে। তাহলে এটা আমাদের আগেও ফান্ডামেন্টাল রাইটসেও রয়েছে, ডিপিএসপি তেও রয়েছে। তাহলে 45, তাহলে 45 কোনটার মধ্যে পড়বে? শিক্ষা সংস্কৃতি সংক্রান্ত নীতি। ব্যাস, শিক্ষা সংক্রান্তর মধ্যে পড়বে 45, কোনো অসুবিধা নেই, সহজ। 46 বলছে অনগ্রসর এবং অপেক্ষাকৃত দুর্বল যারা তপশিলি জাতি উপজাতি রয়েছে তাদের জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। 46 কোথায় পড়ছে? সেম গল্পে পড়ছে, স্যার ওই শিক্ষা ব্যাস, সংস্কৃতির মধ্যে। শিক্ষা সংস্কৃতিতে পড়ছে। তারপরে 47 বলছে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, জনস্বাস্থ্যের উন্নতি এবং মাদক দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করা। এই যে মদ খাওয়া নিষিদ্ধ, ঠিক আছে? এটা জন্য নাগরিক হবে, কিন্তু আমাদের ম্যাডাম কি করবে? করবে না, কারণ পশ্চিমবঙ্গের ইকোনমি মদের উপরে চলছে, ঠিক আছে? দিল্লিতে যা চলছে মদের উপরে চলছে। তাহলে এটা কিন্তু রাজ্য চাইলে নিষিদ্ধ করতে পারে, কিন্তু রাজ্য করবে না, কারণ এখান থেকে বেশি হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কোনটার মধ্যে পড়বে বলো? এটা কত হচ্ছে?
47, তাহলে 47 কোনটার মধ্যে পড়বে? কোথায় পড়বে তাহলে? শাসন ব্যবস্থার সংস্কার হ্যাঁ, বিষয় এটা নির্দেশ। আমাদের শাসন ব্যবস্থার মধ্যে পড়বে। ভেরি গুড। আচ্ছা, এবার 48 বলছে কৃষি এবং গবাদি পশুপালনের উন্নয়ন বিষয়ক নীতি, যাতে কৃষি এবং গবাদি পশু যারা রয়েছে তাদের যেন উন্নয়ন হয়, যেসব গৌ হত্যা নিষিদ্ধ। সরি, এটা পরেরটা 48A, তারপরে এটাও দেখো পরে অ্যাড হয়েছে 1976 সালে, বললাম যেটা। তো এটা বলেছে পরিবেশ সংরক্ষণ করা, বন্যপ্রাণী বা গাভী রক্ষা। এই যে গাভী হত্যা, যেসব গবাদি পশু রয়েছে যারা দুধ দেয় তাদেরকে কিন্তু হত্যা করা প্রহিবিটেড, নিষিদ্ধ। কিন্তু উত্তরপ্রদেশেও হয়, যেটা বিজেপি রাজ্য রয়েছে সেখানেও হয়, পশ্চিমবঙ্গে তো হয়ই, গরু পাচার তো চলছেই, কোনো চাপ নেই। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু আমাদের রয়েছে। তাহলে 48 এর এ, এটা কার মধ্যে পড়বে? অর্থনৈতিক। না, অর্থনৈতিক নয়, এটা শাসন ব্যবস্থার মধ্যেই পড়বে। এটা তো শাসন ব্যবস্থার ব্যাপার না, এটা শাসন ব্যবস্থার মধ্যে পড়ছে। ঠিক আছে, উন্নয়ন বলছে যে স্যার, স্যার উন্নয়ন বলছে যে আরে উন্নয়ন, আরে ওই জন্য ওখানে হ্যাঁ, উন্নয়ন কোন সংক্রান্ত উন্নয়ন? পরিবেশ উন্নয়ন বা গবাদি পশুর উন্নয়ন। তাহলে উন্নয়ন যদি বলা হয় কোনটার ব্যাপার, কোন জায়গায় উন্নয়নের কথা বলছে? এটা সংস্কৃতি মানে শাসন ব্যবস্থার সংস্কার করলেই হবে। এখানে অর্থনীতি বা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা কার মধ্যে হয়? জনগণ, সাধারণ মানুষের সম্পর্ক। কি বললাম, বোঝা গেল? কিন্তু এটা শাসন ব্যবস্থার মধ্যে, এই জন্য এটা পড়ছে। এবার 49 কি বলছে? 49 সিম্পলি বলছে কি, যে ঐতিহাসিক স্মারক রক্ষা, যেসব জাতীয় মর্যাদা প্রাপ্ত যেসব রয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে। তাহলে কোনটার মধ্যে পড়ছে 49? শিক্ষা সংস্কৃতির মধ্যে পড়ছে, তাই না? শিক্ষা সংস্কৃতির মধ্যেই পড়ছে তো নাকি? জাতীয় মনুমেন্ট সংরক্ষণ করতে হবে, কালচারের মধ্যে তো পড়ছে, সংস্কৃতি কালচার তার মধ্যে পড়ছে। আচ্ছা, শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করো, যে সেপারেশন জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, শাসন বিভাগ আর বিচার বিভাগ আলাদা থাকবে। আর্টিকেল 50 বলছে, কোনটার মধ্যে পড়বে? এটা সিম্পলি শাসন ব্যবস্থার মধ্যেই পড়বে। বোঝা গেল? আচ্ছা, আর আর্টিকেল 51 কি বলছে? আন্তর্জাতিক সম্পর্ক, শান্তি এবং নিরাপত্তা রক্ষা, যে করতে হবে কি, রাষ্ট্রকে মানে যেসব এবার বলবে যে এর জন্য আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার জন্য রাজ্যের কি করবে। দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার শেয়ার করছে কি, বাংলাদেশ করছে, সেদিকে নেপাল করছে, এদিকে ভুটান করছে। এবার পশ্চিমবঙ্গের যদি মমতা ব্যানার্জি গিয়ে বাংলাদেশের কোনো লোককে পেঁদায়, হয়তো বর্ডারে কোনো একটা লোককে, তাহলে কি হবে? বা কোনো লোককে বাংলাদেশের লোককে মেরে দেয়, তখন কি বলবে যে বাংলাদেশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মেরেছে না ভারতের প্রধানমন্ত্রী মেরেছে? কথাটা কি হবে? ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে, পশ্চিমবঙ্গের সঙ্গে তো হবে না। সেই জন্য যেসব রাজ্যগুলো বর্ডার শেয়ার করছে, আন্তর্জাতিক বর্ডার শেয়ার করছে, তারা যেন বিশেষ ব্যবস্থা রাখে, তার জন্য প্রোটেক্ট করে। তাহলে সেটা কোনটায় হবে? আর্টিকেল 51, একদম শেষ যেটা রয়েছে, মানে আন্তর্জাতিক সম্পর্কের আদর্শ সংক্রান্ত নীতি। বল, বোঝাতে পারলাম? আর্টিকেল গুলো ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো এখানে বলা রয়েছে যে এই যে কে শাস্ত্রানাম বলে একজন পলিটিক্যাল সায়েন্স, তিনি বলেছেন যে নির্দেশমূলক নীতিগুলো কি করেছে, কেন্দ্রের সঙ্গে রাজ্যের দ্বন্দ্বের সৃষ্টি করেছে, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বন্দ্বের সৃষ্টি করেছে, রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর দ্বন্দ্বের সৃষ্টি করেছে। স্বাভাবিক কথা, রাজ্যপাল রাষ্ট্র, ওই যে মুখ্যমন্ত্রী রাজ্যপালের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, এ বলছে এটা ডিপিএসপি, ওই জন্য দ্বন্দ্ব, কেন্দ্রের সঙ্গে রাজ্যের দ্বন্দ্ব, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বন্দ্ব হচ্ছে। ঠিক আছে, সিম্পল ব্যাপার। ঠিক আছে, এই ব্যাপারগুলো আমাদের চলছে। আচ্ছা, তো মৌলিক অধিকারের সঙ্গে, এবার এখানে পরিষ্কার বলা আছে যে মৌলিক অধিকারের সঙ্গে যদি নির্দেশমূলক নীতির বিরোধ হয়, তাহলে কিন্তু নির্দেশমূলক নীতি ডিপিএসপি বাতিল হয়ে যাবে, কারণ মৌলিক অধিকার সর্বোচ্চ। মৌলিক অধিকার মানে কখনো বাতিল হবে না, মৌলিক অধিকার সর্বোচ্চ। এই জন্য বলা হয়েছে যদি কোনো সময় যদি এমন কোনো নীতি হয় যে নীতির কারণ মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতির কোনো রকম একটা গন্ডগোল বা হচ্ছে, কোনো রকম সাপ্রেশন দেখা যাচ্ছে, তখন কি হবে, নির্দেশমূলক নীতি কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, ভীষণ সিম্পল ব্যাপার। আচ্ছা,
এবার কিছু আর্টিকেল রয়েছে, এখানে নেই, 335, 350 এ 351 বলেছে যে দক্ষতা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অধীনস্থ চাকরিতে নিয়োগের ক্ষেত্রে তপশিলি জাতি উপজাতিদের দাবি সম্পর্কে বিবেচনা করা হবে। তো এখানে বলা রয়েছে, ওই জন্য দেখবে যারা বিশেষ করে এসসি এসটি হয় তাদেরকে অনেক ক্ষেত্রে বলা হয় যে কোনো অযোগ্য ব্যক্তি, কিন্তু তারা শুধুমাত্র রিজার্ভেশনের জন্য উঁচু পদে চলে যাচ্ছে। সেই জন্য কি হচ্ছে, তারা সরকারের বিভিন্ন কাজে তারা খুব মানে সমস্যার সৃষ্টি করছে, এবং বহু জায়গাতে হচ্ছে যে তাদের শুধু সংরক্ষণের কারণে তারা মানে রিজার্ভেশনের জন্য তারা কি হচ্ছে বিভিন্ন জায়গায় সুবিধে পেয়ে যাচ্ছে। এবার সেই সুবিধা পাওয়ার জন্য অসুবিধা কি হচ্ছে, তারা তো কাজ করতে জানে না, কিভাবে কাজ করতে হয়, কিন্তু তারা একটা ভালো একটা প্রশাসনিক পদ পেয়ে গেছে, তাহলে কাজে কি করবে, ভুল করবে। আর ভুলের মাসুল কে দেবে, ভুলের মাসুল তাদেরকেই দিতে হবে, মানে যেসব উচ্চ কর্মচারীরা রয়েছে। সেই জন্য কেন্দ্রীয় সরকার অধীনস্থ চাকরিতে নিয়োগের সময় তপশিলি জাতি উপজাতিদের দাবি সম্পর্কে বিবেচনা করা হবে। বলা রয়েছে সেই জন্য রাজ্য এটা করে থাকে। 350 বলছে ভাষাভিত্তিক সংখ্যালঘু সম্প্রদায় এর ক্ষেত্রে শিক্ষার প্রাথমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করে জন্য রাজ্য সরকারগুলি সাধ্যমতো চেষ্টা করবে। ওই জন্য দেখবে সব জায়গায় ভাষাভিত্তিক যেসব সংখ্যালঘুরা রয়েছে, এই যে যারা মাদ্রাসা তোমার আরবি টারবি যেসব ব্যাপার রয়েছে, ঠিক আছে, ওই জন্য তারা কি করে প্রাথমিক স্তরে তারা যে ভাষায় কথা বলে সেই জন্য জিনিসগুলো চলে। 351 বলেছে কি হিন্দি ভাষার প্রসার এবং ভারতের মিশ্র সংস্কৃতি প্রকাশের জন্য মাধ্যম হিসাবে এই ভাষাকে বিকশিত করার চেষ্টা কেন্দ্রীয় সরকারের কর্তব্য বলে মনে করা হয়। ঠিক আছে, একদম সিম্পল ভাবে এটার কথা বলা রয়েছে। আচ্ছা, এবার কিছু মৌলিক কর্তব্য রয়েছে, সিম্পলি মৌলিক কর্তব্য। তাহলে এই যে মৌলিক কর্তব্য পার্ট 4 এর এ তে রয়েছে, 4 এর এ তে রয়েছে মৌলিক কর্তব্য, আর্টিকেল 51 এ সে কথাটা বলছে। কি বলছে, ভারতের যে সংবিধান ছিল সেখানে কিন্তু মৌলিক কর্তব্যের কোনো উল্লেখ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধন হয়েছিল ইন্দিরা গান্ধী মিনি কনস্টিটিউশন, যার মাধ্যমে 51 নম্বর এর মাধ্যমে 10টা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়, যেটা ওই শরণ সিং কমিটির সুপারিশে করা হয়, এবং অবশ্যই নন জাস্টিসেবল, তুমি মানতেও পারো নাও মানতে পারো। এবং 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মধ্যে আরো একটা মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। এই জন্য বর্তমানে মৌলিক কর্তব্য আছে 11টা। আর এই মৌলিক কর্তব্যের ধারণাটা নেওয়া হয়েছে রাশিয়া ইউএসএসআর এর সংবিধান অনুসরণ করে। যেমন ডিপিএসপি কোন দেশের সংবিধান অনুসরণ করে একটু আগে বললাম, মনে আছে দেখি, কে ভালো করে পড়েছো যার মনে আছে? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড। সেরকম মৌলিক কর্তব্য সোভিয়েত রাশিয়ার মানে সোভিয়েত রাশিয়ার যে কনস্টিটিউশন তার অনুকরণে কিন্তু করা হয়েছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার মনে রাখবে মৌলিক কর্তব্য শুধুমাত্র নাগরিকদের জন্য প্রযোজ্য, বিদেশিদের জন্য নয়। তাহলে মৌলিক অধিকারগুলো মনে রাখবে, সেগুলো ভারতের যেসব নাগরিক রয়েছে তাদের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল, অন্য যারা রয়েছে তারা কিন্তু পালন নাও করতে পারে। এবার জানা দরকার মৌলিক কর্তব্য কি কি রয়েছে। তাহলে মৌলিক কর্তব্যের মধ্যে দেখো রয়েছে 11টা মৌলিক কর্তব্য। প্রথমেই বলেছে জাতীয় পতাকার স্তোত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণাকারী যেসব মহান আদর্শ রয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে, জাতীয় সার্বভৌমত্ব ঐক্য সংহতি রক্ষণ করতে হবে, দেশকে পূর্ণ সমর্থন জাতীয় সেবামূলক কার্যে আহ্বানে সাড়া দিতে হবে, জনগণের মধ্যে যেন ঐক্য সৌভ্রাতৃত্বের বিকাশ ঘটাতে হবে এবং নারীদের মর্যাদা হানিকর প্রথা বর্জন করতে হবে, জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে সংরক্ষণ করতে হবে, প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করতে হবে, উন্নয়ন করতে হবে, জীবিত প্রাণীদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে, বিজ্ঞান মানসিকতা মানবিকতা অনুসন্ধিৎসা এবং সংস্কারমুখী দৃষ্টিভঙ্গি রাখতে হবে, সরকারি সম্পদের সংরক্ষণ করতে হবে, সর্বপ্রকার ব্যক্তিগত এবং যৌথ কর্মপ্রচেষ্টাকে কার্যক্ষেত্রে লাগাতে হবে এবং সবার শেষে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করতে হবে। এবার ব্যাপার কি, ওই যে বললাম সব তো বাবা বলা রয়েছে, খুব ভালো কথা, কিন্তু নন জাস্টিসেবল। তাহলে নন জাস্টিসেবল মানে কেউ পালন করবে না, তার মানে তুমি জাতীয় পতাকা জাতীয় সূত্রকে অমান্য করতে পারো না, তুমি করতে পারো না। কেন? কারণ মৌলিক কর্তব্য এগুলো তো বলা রয়েছে, খুবই ভালো কথা, কিন্তু কিছু কিছু মৌলিক কর্তব্যকে আইনের মাধ্যমে সংরক্ষণ করা রয়েছে, প্রোটেক্ট করা রয়েছে। কারণ এইগুলোকে যদি প্রোটেক্ট করা না হয় তাহলে কেউ মানবে না। তাহলে কিরকম, যেমন বলা রয়েছে যে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের প্রতি তুমি যদি অবমাননা করো তার জন্য অ্যাক্ট দেওয়া হয়েছে, দ্য প্রিভেনশন অফ ইনসাল্টেশন অফ ন্যাশনাল অনার অ্যাক্ট। তুমি যদি জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত বা জাতীয় সংবিধানকে যদি অবমাননা করো, এই আইনের আন্ডারে এই আইনের আইনের মাধ্যমে তোমাকে শাস্তি দেওয়া হবে।
তার মানে জাতীয় পতাকা, জাতীয় এগুলোকে সংরক্ষণ করা তোমার মৌলিক কর্তব্য, কিন্তু সেটাকে আইন দ্বারা সংরক্ষণ করা রয়েছে। যেমন বলা রয়েছে সবার প্রতি তুমি মমত্ববোধ প্রদর্শন করবে, কিন্তু কাউকে যদি তুমি বর্ণ, জাতপাত, ধর্মের ভিত্তিতে কিছু বলে থাকো, তাহলে তার জন্য রয়েছে দ্য প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955 সালে, তোমাকে তার মাধ্যমে শাস্তি দেওয়া হবে। তুমি যদি কোনো সাম্প্রদায়িকতা প্রচারমূলক কাজ করো, সংগঠন করো, সাম্প্রদায়িকতা প্রচারমূলক সংগঠন করো, তাহলে সেটা বেআইনি করে দেওয়া হবে, দ্য আনলফুল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 1967। তুমি যদি বিলুপ্ত, ওই যে বলা রয়েছে প্রাণীদেরকে তোমাকে সংরক্ষণ করতে হবে, তুমি যদি কোনো বিরল বা বিলুপ্ত প্রায় প্রাণীকে হত্যা করো বা তার ব্যবসা করো, তাহলে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী তোমাকে শাস্তি দেওয়া হবে। তুমি যদি কোনো গাছ কাটো, ফরেস্ট ধ্বংস করো, তার জন্য রয়েছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট 1980, যার মাধ্যমে বনজ সম্পদ ধ্বংস এবং বনভূমির অপব্যবহার রোধ করা হয়। তার মানে এই জিনিসগুলো মৌলিক কর্তব্যের মধ্যে রয়েছে, কিন্তু এগুলোকে আইন দ্বারা সংরক্ষণ করা হয়েছে। ঠিক আছে? তো সেই কারণে আমাদের ডক্টর আম্বেদকর স্যার বলেছেন এগুলোকে নোবেল ফিচার্স বলেছেন। নোবেল ফিচার মানে একটা মহান ইচ্ছা, মানে পালন করতেও পারে, নাও করতে পারে। কেসি হুইয়ার বলেছে নৈতিক মরাল প্রিসেপ্টস, নৈতিক উপদেশ, নৈতিকতা, তুমি এটা করবে। আর আইভার জেনিংস বলেছেন সংবিধান রচয়িতাদের সাধু উচ্চাভিলাষ, কারণ বুঝতেই পারছে এগুলো কেউ পালন করবে না, একটা অভিলাষের কথা বলছে নির্দেশমূলক নীতিগুলো। ক্লিয়ার হলো টপিক? খুব একটা বড় কিছু নয়, সিম্পল ছোটখাটো ব্যাপার। এখানে পড়তে হবে শুধু এই আর্টিকেল গুলো, কোন আর্টিকেলে কোনটা রয়েছে এগুলো শুধু মুখস্থ করতে হবে। বলো। তাহলে মৌলিক কর্তব্য আর নির্দেশমূলক নীতি দুটো কি জাস্টিসেবল আর নন জাস্টিসেবল দুটোই হবে? দুটোই নন জাস্টিসেবল, দুটোই বলা আছে। এটাও নন জাস্টিসেবল, এই যে মৌলিক কর্তব্য নন জাস্টিসেবল, আর ডিপিএসপি এটাও দেখো নন জাস্টিসেবল। তাহলে জাস্টিসেবল কোনটা? শুধু মৌলিক অধিকার, সেটাই জাস্টিসেবল। ক্লিয়ার? আচ্ছা। তাহলে মানে আমাদের অমান্য করলে এটা কোনো শাস্তি হবে না, কোনো নন শাস্তি হবে জাস্টিসেবল মানে? হ্যাঁ, কিন্তু ওই যে বললাম, কিন্তু এর মধ্যে যেই যেই মৌলিক কর্তব্যগুলোকে আইন দ্বারা প্রোটেক্ট করা হয়েছে, সেগুলোকে তোমাকে মানতে হবে। সেগুলো হতে পারে মৌলিক কর্তব্য, কিন্তু তুমি জাতীয় পতাকাকে যদি অবমাননা করো, তাহলে ন্যাশনাল অনার অ্যাক্টের মাধ্যমে তোমাকে শাস্তি দেওয়া হবে। এবারে ক্লিয়ার হলো? এবার তোমাকে জানতে হবে যে কোন মৌলিক আচ্ছা। কর্তব্যগুলো আইন দ্বারা প্রোটেক্ট করা হয়নি। যদি করা থাকে তাহলে তুমি ভাবে তো মৌলিক কর্তব্য আমি করবো, কিন্তু তুমি জানো না সেটা ন্যাশনাল অনার অ্যাক্ট বা কোনো অ্যাক্টের মাধ্যমে স্বীকৃত করা রয়েছে, তাহলে সেটা তোমাকে জেনে বুঝে করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, তাহলে নেক্সট ডে, পরের দিন তোমাদের মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, ডিপিএসপি, যেটা টোটাল হলো, তার উপরে তোমাদের মক টেস্ট থাকবে। ঠিক আছে? আর তারপরে মক টেস্টের পরে যেমন হয় হবে, তারপরে আমাদের পার্ট 5 আমরা শুরু করব। পার্ট 5 এর মধ্যে প্রথমেই আমরা আলোচনা করব প্রেসিডেন্ট সম্পর্কে, রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি কে, কিভাবে অ্যাপয়েন্ট হয়, তার কি কি ক্ষমতা রয়েছে, কার পরে কে রাষ্ট্রপতি এসেছে, তার সময় কি ঘটনা ঘটেছিল, সবকিছু আমরা পরের দিন আলোচনা করব। ঠিক আছে? ভীষণ ইন্টারেস্টিং জিনিস। প্রেসিডেন্ট আমাদের নেক্সট ডে টপিক হবে। ওকে?